আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ক্রম বা অর্ডার অফ এ রিয়াকশন। কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্রম বা অর্ডার কি সেটা আমাদের বুঝতে হবে, কারণ এই অর্ডার বা ক্রমের উপর নির্ভর করে আমাদের রাসায়নিক বিক্রিয়াগুলোর রেট ইকুয়েশন তৈরি করতে হবে। অর্ডার কি? অর্ডার বলছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায়, যেটা সংজ্ঞা আসলে অর্ডারের, যে কোন বলছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণে কোনো বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাত হলো ওই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম এবং সকল বিক্রিয়কের গাঢ়ত্বের ঘাতগুলির সমষ্টি হলো বিক্রিয়ার সামগ্রিক ক্রম। কি বলছে? যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় পরীক্ষালব্ধ বিক্রিয়কের হার সমীকরণে, মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হয়েছে, মানে যে বিক্রিয়াটা হয়েছে তার হার সমীকরণে কোনো বিক্রিয়কের গাঢ়ত্ব যেটা, সেই গাঢ়ত্বের উপর যে ঘাতটা থাকে, স্কয়ার বা টু দি পাওয়ার যেটা থাকে, সেইটা হলো ওই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম। আর যে কোনো একটা বিক্রিয়ার হার সমীকরণে যে সকল বিক্রিয়কগুলো থাকে, এই সকল বিক্রিয়কের গাঢ়ত্বের ঘাতগুলোর সমষ্টি হলো বিক্রিয়াটির সামগ্রিক ক্রম। মানেটা হচ্ছে এরকম, ধরে নি এ মোল অফ এ, বি মোল অফ বি প্লাস সি মোল অফ সি এর সাথে বিক্রিয়া করে ডি মোল অফ ডি আর ই মোল অফ ই উৎপন্ন করেছে। এবার দেখা যাচ্ছে বিক্রিয়াটির হার সমীকরণ হচ্ছে এরকম, যে রেট বা হার হচ্ছে কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি ইন্টু কনসেন্ট্রেশন অফ সি। এর মাথার উপর আলফা, বি এর বিটা, সি এর গামা। এখানে আলফা ইজিক্যাল টু এ হতেও পারে, আলফা নট ইকুয়াল টু এ হতে পারে, বিটা ইজিক্যাল টু বি হতেও পারে, বিটা নট ইকুয়াল টু বি হতে পারে, গামা ইজিক্যাল টু সি হতেও পারে, গামা নট ইকুয়াল টু সি হতে পারে। মানে এই সব ধরনের কন্ডিশনই এখানে হতে পারে। তাহলে এই যদি বিক্রিয়াটার রেট হয়, কি বলেছি, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণে কোনো একটা বিক্রিয়ার গাঢ়ত্ব, ধরে রাখছি এ বিক্রিয়কটার গাঢ়ত্ব, তার যে ঘাত, এই যে মাথার উপর যেটা থাকে সেটাকে বলে ঘাত, তার যে ঘাত, ওই বিক্রিয়কের সাপেক্ষে ওই বিক্রিয়াটার ক্রম হচ্ছে ওর ঘাতটা। মানে আমি যদি বলি যে এ বিক্রিয়কের সাপেক্ষে ক্রম হচ্ছে আলফা এই বিক্রিয়াটায়, তেমন বি বিক্রিয়কের সাপেক্ষে ক্রম হচ্ছে বিটা। কারণ বলেছে যে কোনো বিক্রিয়কের গাঢ়ত্বের ঘাত হচ্ছে সেই বিক্রিয়কটার সাপেক্ষে ওই বিক্রিয়াটার ক্রম। তাহলে বি বিক্রিয়কের সাপেক্ষে ক্রম হচ্ছে বিটা, আর সি বিক্রিয়কের সাপেক্ষে ক্রম হচ্ছে গামা। এবার কি বলেছে, যে এই যে সবার আলাদা আলাদা করে ঘাতগুলো রয়েছে বিক্রিয়কের গাঢ়ত্বের, এই ঘাতগুলোর সমষ্টিই হচ্ছে বিক্রিয়াটির সামগ্রিক ক্রম। মানে এই বিক্রিয়াটা যদি আমি বলেছি সামগ্রিক ক্রম, তাহলে সেটা হবে আলফা বিটা প্লাস গামা।
এ এর সাপেক্ষে ক্রম হচ্ছে আলফা, বি এর সাপেক্ষে ক্রম হচ্ছে বিটা, সি এর সাপেক্ষে ক্রম হচ্ছে গামা, কিন্তু সামগ্রিক ক্রম মানে গোটা বিক্রিয়াটার যদি ক্রম দেখি তাহলে বিক্রিয়াটার ক্রম হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। যেমন একটা উদাহরণ হচ্ছে এরকম যে 2NO2 প্লাস F2 যদি বিক্রিয়া করে এরকম একটা যৌগ উৎপন্ন করে 2NO2F, তাহলে রেট হয়ে যাবে F2। তাহলে নাইট্রোজেনের সাপেক্ষে বিক্রিয়াটার ক্রম হচ্ছে 1, আর F2 এর সাপেক্ষেও বিক্রিয়াটার ক্রম হচ্ছে 1, কারণ মাথার উপর কিছু নেই মানে 1, আর সামগ্রিক ক্রম হচ্ছে 1 প্লাস 1 2। এবার আমরা কিছু বিক্রিয়া দেখব, যে বিক্রিয়াগুলোর থেকে আমরা বিভিন্ন বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটার ক্রম এবং সামগ্রিক ক্রম নির্ণয় করব। যেমন ধরে নিচ্ছি এরকম একটা বিক্রিয়া হয়েছে, 2 অণু নাইট্রিক অক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করেছে, নাইট্রোজেন উৎপন্ন করেছে, জল উৎপন্ন করেছে। এই একটা বিক্রিয়া। এই বিক্রিয়ার রেট ইকুয়েশন হবে এই বিক্রিয়ার রেট ইকুয়েশন হচ্ছে এইটা। তাহলে এখানে নাইট্রোজেন নাইট্রিক অক্সাইডের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে 2, হাইড্রোজেনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে 1, সামগ্রিক ক্রম হচ্ছে 3। এবার এখানে তুমি বলতে পারো যে নাইট্রিক অক্সাইডের সামনে 2 ছিল, সেই জন্য মাথার উপর 2 হয়েছে, বুঝেছি ঘাত। হাইড্রোজেনের সামনেও তো 2 ছিল, কিন্তু এর মাথার উপর কেন 2 হলো না? আমি বলেছি যে সব বিক্রিয়ার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে না, ভরক্রিয়ার সূত্র সব বিক্রিয়া মেনে চলবে না, আগের দিনের ভিডিওতেই বলেছি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সমস্ত বিক্রিয়া এক ধাপ বিশিষ্ট হয় বা মৌলিক বিক্রিয়া, তারা ভরক্রিয়ার সূত্র খুব ভালো মেনে চলে। কিন্তু যারা এক ধাপ বিশিষ্ট বিক্রিয়া নয়, মৌলিক বিক্রিয়া নয় যারা, তারা কিন্তু ভরক্রিয়ার সূত্র মেনে চলবে না। তো একটা বিক্রিয়ার রেট ইকুয়েশান কি হবে, একটা বিক্রিয়ার রেট ইকুয়েশান কি হবে সেটা বিক্রিয়ার সমিত সমীকরণ দেখে সবসময় বলা সম্ভব নয়। একমাত্র মৌলিক বিক্রিয়া বা এক ধাপ সম্পন্ন বিক্রিয়াগুলোর ক্ষেত্রে রেট ইকুয়েশান সমিত সমীকরণ দেখে বলা সম্ভব। বাকি সকল বিক্রিয়ার রেট ইকুয়েশান কিন্তু পরীক্ষালব্ধ, সমিত সমীকরণ দেখে বলা সম্ভব নয়। পরীক্ষার মাধ্যমে বলা যেতে পারে, সমিত সমীকরণ দেখে বলা যাবে না। আর আমাদের ক্রম কিন্তু সমিত সমীকরণের উপর ডিপেন্ড করছে না, আমাদের ক্রম ডিপেন্ড করছে রেট ইকুয়েশানে যে গাঢ়ত্বগুলো আছে তাদের ঘাতের উপর। যেমন আরেকটা আমরা যদি দেখি বিক্রিয়া, এটা আমরা পড়েছি, ইলেভেনে বা 10-এ এটা আমরা পড়েছি। এই বিক্রিয়ার যদি রেট দেখি, এই হচ্ছে বিক্রিয়াটার রেট ইকুয়েশন। তাহলে এখানে ক্লোরোফর্মের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে 1, ক্লোরিনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে হাফ। তা হাফ তো বিক্রিয়ায় কোথাও ছিল না, বিক্রিয়ায় তো গোটা একটা ক্লোরিন অণুই ছিল। কিন্তু এখানে রেট ইকুয়েশন আমি বলেছি যদি এক ধাপ বিশিষ্ট বিক্রিয়া বা মৌলিক বিক্রিয়া না হয়, তাহলে রেট ইকুয়েশনে কখনোই সমিত সমীকরণ দেখে বলা সম্ভব নয়। রেট ইকুয়েশনটা সম্পূর্ণ পরীক্ষালব্ধ একটা ব্যাপার। সুতরাং এখানে ক্লোরিনের রেট ইকুয়েশনে ক্লোরিন টু দি পাওয়ার হাফ হয়েছে, তাই ক্লোরিনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হয়েছে 1, আর সামগ্রিক ক্রম হবে
তাহলে এইভাবে বোঝা যাচ্ছে যে বিক্রিয়ার ক্রমগুলো ডিপেন্ড করছে রেট ইকুয়েশনের উপর। বিক্রিয়ার ক্রম কখনোই সমিত সমীকরণের উপর ডিপেন্ড করে না, কোনো সমিত সমীকরণের উপর ডিপেন্ড করে না, যদি না বিক্রিয়াটা এক ধাপ বিশিষ্ট বা মৌলিক বিক্রিয়া হয়। তাহলে এবার বিক্রিয়ার ক্রমে কয়েকটা ব্যাপার একটু জানতে হবে, যে বিক্রিয়ার ক্রম ভগ্নাংশ হতে পারে, শূন্য হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে। হ্যাঁ, বিক্রিয়ার ক্রম কখনো নেগেটিভ হয় না, কিন্তু ভগ্নাংশ হয়, শূন্য হয়, পূর্ণ সংখ্যা হতে পারে। এমন অনেক বিক্রিয়া থাকবে এমন অনেক বিক্রিয়া আছে যাদের বিক্রিয়ার ক্রম নির্ণয় করা যাবে না। বিক্রিয়া যত জটিল হবে তত বিক্রিয়ার ক্রম, বিক্রিয়া হওয়ার পদ্ধতি যত জটিল হবে, বিক্রিয়ার ক্রম নির্ণয় করা তত মুশকিল হবে। যেমন আমরা একটা খুব সাধারণ বিক্রিয়া দেখি, এই বিক্রিয়াটা আমাদের এটা আগে ছিল, এই বিক্রিয়াটা চেন রিয়াকশান। এটা একটা চেন রিয়াকশানের ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম নির্ণয় করা খুব মুশকিল হয়ে যায়। এটা একটা চেন রিয়াকশান। এইটা দেখতে যত সাধারণ মনে হচ্ছে, বিক্রিয়াটা যখন হয়, চেন রিয়াকশান যখন আমাদের সিলেবাসে ছিল তখন আমরা পড়েছি, যে এখন সিলেবাসে এখন নেই। তো চেন রিয়াকশান যখন হয় দেখা যায় যে বিক্রিয়ার ক্রম নির্ণয় করা অত সহজ হয় না। চেন রিয়াকশানে অনেক স্টেপ হয়, তারপরে এই বিক্রিয়াটা সম্পন্ন হয়। তাহলে এই একটা বিক্রিয়া, এই বিক্রিয়াটার যে রেট ইকুয়েশনটা সেটা ঠিক এই রকম। এই এই বিক্রিয়াটার রেট ইকুয়েশনটা ঠিক এই রকম একখানা, যেখানে হাইড্রোজেনের সাপেক্ষে ক্রম 1 বলা সম্ভব, কিন্তু ব্রোমিন বা HBr এর সাপেক্ষে যে এই বিক্রিয়ার ক্রম কি সেটা বার করা সম্ভব নয়, কারণ এই বিক্রিয়ার হর পজিশনেও ব্রোমিন বা HBr রয়েছে। তাই হাইড্রোজেনের সাপেক্ষে এই বিক্রিয়ার ক্রম নির্ণয় সম্ভব হলেও ব্রোমিন বা HBr এর সাপেক্ষে এই বিক্রিয়ার ক্রম নির্ণয় সম্ভব নয়। তাহলে এরকম বেশ কিছু বিক্রিয়া থাকে যাদের রেট ইকুয়েশনটা এত জটিল হয় যে তাদের সামগ্রিক ক্রম নির্ণয় করা সম্ভব হয় না। একমাত্র মৌলিক বা এক ধাপ সম্পন্ন যে বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলোর ক্রম আমরা সমিত সমীকরণ থেকে জানতে পারি। কিন্তু যেমন একটা উদাহরণ হচ্ছে এরকম, এই বিক্রিয়াটার রেট একেবারে যেমন আমরা জানি সেরকমই, যে নাইট্রিক অক্সাইড একটা ব্যবহার হয়েছে, ওজোন একটা ব্যবহার হয়েছে, তাই নাইট্রিক অক্সাইডের সাপেক্ষে 1, ওজোনের সাপেক্ষে 1, সামগ্রিক ক্রম হচ্ছে 2। এটা যেমন একেবারে এক ধাপ সম্পন্ন বিক্রিয়া, সেই জন্য ঠিক যেরকম আমাদের সমিত সমীকরণ আছে সেই অনুযায়ী এর রেট লেখা সম্ভব হয়েছে, সেখান থেকে ক্রমগুলো বার করা সম্ভব হয়েছে। কিন্তু যদি এক ধাপ সম্পন্ন বিক্রিয়া না হয়, তাহলে বিক্রিয়ার ক্রম এইভাবে সমিত সমীকরণ দেখে নির্ণয় করা সম্ভব নয়। বিক্রিয়ার ক্রম হচ্ছে একটা পরীক্ষালব্ধ ব্যাপার, সেটা পরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে হয়। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিক্রিয়ার আণবিকতা বা মলিকুলারিটি। এই আণবিকতা বা মলিকুলারিটি কেবলমাত্র এক ধাপ সম্পন্ন বা মৌলিক বিক্রিয়া, এক ধাপ সম্পন্ন বা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। এগুলো কিন্তু জটিল বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আণবিকতা বা মলিকুলারিটি কি বলছে, যে কোনো একটা বিক্রিয়া সংগঠিত হতে গেলে কোনো একটি বিক্রিয়া সংগঠিত হতে গেলে সর্বনিম্ন যত সংখ্যক কণা, কণা মানে হয় অণু অথবা পরমাণু অথবা আয়ন, সর্বনিম্ন যত সংখ্যক কণার প্রয়োজন হয় তাকে ওই বিক্রিয়ার
আণবিকতা বা মলিকুলারিটি বলে। মানে কোনো একটা বিক্রিয়া সংঘটিত, অবশ্যই বিক্রিয়াগুলোকে সব এক ধাপ সম্পন্ন বা মৌলিক বিক্রিয়া হতে হবে। তাহলে কোনো একটা বিক্রিয়া সংঘটিত হতে গেলে সর্বনিম্ন যত সংখ্যক কণার প্রয়োজন হয়, এই কণা বলতে সেটা অণু হতে পারে বিক্রিয়ায়, পরমাণু হতে পারে, সেটা আয়ন হতে পারে, সেই ধরনের বিক্রিয়াগুলোকে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে বিক্রিয়ার আণবিকতা। আমরা দেখব, তার আগে দেখি কটা যে বিক্রিয়ার আণবিকতা সবসময় পূর্ণ সংখ্যা হবে। আণবিকতা সবসময় অর্ডার বা ক্রম যেমন ছিল যে শূন্যও হতে পারে, ভগ্নাংশও হতে পারে, এটা কিন্তু তা নয়। এটা সবসময় পূর্ণ সংখ্যা হবে। ভগ্নাংশ বা শূন্য বা নেগেটিভ এগুলো কখনোই হবে না আণবিকতা। আণবিকতা সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, কোনো একটা বিক্রিয়ার আণবিকতা হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণকারী কণাগুলোর সমষ্টি, মানে অংশগ্রহণকারী কণাগুলোর সংখ্যার যোগফলের সমান আণবিকতা। এবারে এই আণবিকতার বিচারে বিক্রিয়া তিন রকম সাধারণত হয়। একটা হয় ইউনিমলিকুলার বা এক আণবিক বিক্রিয়া, একটা হয় বাইমলিকুলার বা দ্বিআণবিক বিক্রিয়া, আর একটা হয় ট্রাইমলিকুলার বা ত্রিআণবিক বিক্রিয়া। এর বাইরে nth মলিকুলার বিক্রিয়া হয়, সেগুলো আমাদের দেখার দরকার নেই। আমাদের দেখার দরকার হচ্ছে এই তিন রকম বিক্রিয়া। একটা হচ্ছে ইউনিমলিকুলার বিক্রিয়া, বাইমলিকুলার বিক্রিয়া আর ট্রাইমলিকুলার বিক্রিয়া। ইউনিমলিকুলার বিক্রিয়া মানে যেখানে কেবলমাত্র একটা অণু বা কণা অংশগ্রহণ করে। ইউনিমলিকুলার বিক্রিয়া মানে যেখানে কেবলমাত্র একটা অণু বা কণা অংশগ্রহণ করছে যে বিক্রিয়ায়, তাকে বলে ইউনিমলিকুলার বিক্রিয়া। যেমন আয়োডিন গ্যাসে সামান্য ইয়েতে আয়োডিন থেকে আয়োডাইডে কনভার্ট হচ্ছে, বা অ্যামোনিয়াম নাইট্রাইট নিয়েছি, নাইট্রেট নয়, অ্যামোনিয়াম নাইট্রাইট নিয়েছি। অ্যামোনিয়াম নাইট্রাইটকে একটুখানি হিট দিলেই অ্যামোনিয়াম নাইট্রাইট ভেঙে গিয়ে নাইট্রোজেন জল উৎপন্ন করছে। তাহলে এইগুলো কি, দেখো এই সমস্ত বিক্রিয়া কেবলমাত্র একটা অণু বা একটা কণায় অংশগ্রহণ করেছে, একটা অণু অংশগ্রহণ করেছে এই বিক্রিয়াটায়, সে অণুকেই কণা হিসেবে কল্পনা করছে। এখানে একটা অণু বা একটা কণায় অংশগ্রহণ করেছে, সেই জন্য এই ধরনের বিক্রিয়া হচ্ছে ইউনিমলিকুলার বিক্রিয়া। বাইমলিকুলার বিক্রিয়া যে বিক্রিয়ায় দুটো কণা অংশগ্রহণ করে, বিক্রিয়াজাত পদার্থটা উৎপন্ন করছে, তাকে আমরা বলছি বাইমলিকুলার বিক্রিয়া। যেমন একটু আগে আমরা দেখলাম নাইট্রিক অক্সাইডের সঙ্গে ওজনের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন উৎপন্ন হলো। অথবা ব্রোমিন পরমাণুর সঙ্গে হাইড্রোজেন পরমাণুর বিক্রিয়ায় HBr, অণু নয় কিন্তু এগুলো সব পরমাণু উৎপন্ন, হাইড্রোজেন পরমাণু আর ব্রোমিন পরমাণু বিক্রিয়া করে HBr অণু উৎপন্ন করেছে। এখানে দেখো দুটো অণু বা দুটো কণা বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, দুটো অণু বা দুটো পরমাণু বা দুটো কণা বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। প্রথমটায় দুটো অণু, পরেরটায় দুটো পরমাণু। আমি বলেছি কণা হিসাবে অণু, পরমাণু বা আয়ন সব কিছু হতে পারে। তাহলে এরা দুজন করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে প্রোডাক্ট উৎপন্ন করছে, সেই জন্য এরা হচ্ছে বাইমলিকুলার বিক্রিয়া। ঠিক সেরকম ট্রাইমলিকুলার বিক্রিয়া হয়, যেমন 2NO প্লাস Cl2 2NOCl। এখানে দেখো নাইট্রিক অক্সাইডের দুটো অণু, ক্লোরিনের একটা অণু, টোটাল তিনটে অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, সেই জন্য এটা হচ্ছে একটা ট্রাইমলিকুলার বিক্রিয়া। তাহলে কি বলছে যে আণবিকতা বা মলিকুলারিটি কি, এটা সবসময় একক এক ধাপ সম্পন্ন বিক্রিয়া বা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এটা সবসময় পূর্ণ সংখ্যা হবে। আর কি বলেছে, কোনো বিক্রিয়া সংঘটিত হতে গেলে সর্বনিম্ন যতগুলো কণার প্রয়োজন হয় তাকে বিক্রিয়াটির আণবিকতা বলে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মৌলিক বিক্রিয়া। তাকে বলবো মৌলিক বিক্রিয়া। তো মৌলিক বিক্রিয়া হচ্ছে সেই সকল বিক্রিয়া যারা হচ্ছে এক ধাপ সম্পন্ন। যে সমস্ত বিক্রিয়া এক ধাপে হয়ে যায়, এক ধাপ সম্পন্ন যে সমস্ত বিক্রিয়া, তাদের আমরা বলবো মৌলিক বিক্রিয়া। এই মৌলিক বিক্রিয়ায় কোনো অন্তর্বর্তী পদার্থ কখনো উৎপন্ন হবে না। অন্তর্বর্তী পদার্থ দেখবে পড়াতে গেলে, অর্গানিক কেমিস্ট্রিতে যদি স্যাররা পড়ায় বাড়ির, তাহলে দেখবে লেখা খুব বলছি ইন্টারমিডিয়েট, একটা ইন্টারমিডিয়েট উৎপন্ন হচ্ছে বিক্রিয়ায়, অন্তর্বর্তী পদার্থ। এই এক ধাপ সম্পন্ন বিক্রিয়ায় কোনো ইন্টারমিডিয়েট উৎপন্ন হয় না।
কোনো ইন্টারমিডিয়েট এক ধাপ সম্পন্ন বিক্রিয়ায় উৎপন্ন হয় না। তাহলে যে সমস্ত বিক্রিয়া এক ধাপে হয় সেগুলোকে আমরা বলছি এক ধাপ সম্পন্ন বা মৌলিক বিক্রিয়া। যেমন মিথাইল ব্রোমাইডের সাথে NaOH যদি আমি মেশাই তাহলে মিথানল উৎপন্ন করছে আর NaBr উৎপন্ন করছে। এটা হচ্ছে একটা এক ধাপ সম্পন্ন বিক্রিয়া। আর একটা তো আমি কিছুক্ষণ আগে বার কয়েক দেখালাম যে নাইট্রিক অক্সাইডের সাথে ওজনের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এগুলো সব হচ্ছে এক ধাপ সম্পন্ন বিক্রিয়া। এই এক ধাপ সম্পন্ন বিক্রিয়ায় কোনো অন্তর্বর্তী পদার্থ উৎপন্ন হয় না। কিন্তু যদি বিক্রিয়াটা জটিল বিক্রিয়া হয়, এটা ছিল মৌলিক বিক্রিয়া, যদি বিক্রিয়াটা জটিল বিক্রিয়া হয় তাহলে এইগুলো হচ্ছে সেই সকল বিক্রিয়া যেগুলো দুই বা ততোধিক ধাপে বিক্রিয়াটা ঘটে। যে সমস্ত ক্ষেত্রে এরকম ঘটবে যে দুই বা ততোধিক ধাপে বিক্রিয়া ঘটছে সেই সকল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলবো বিক্রিয়াটা হচ্ছে জটিল বিক্রিয়া। যেমন উদাহরণ, একে যদি বিক্রিয়া করি এইটা উৎপন্ন হয়, এটা একটি ধাপে সম্পন্ন হয় না, এটা দুই বা ততোধিক ধাপে সম্পন্ন হয়। সেই জন্য এগুলো হচ্ছে একটা জটিল বিক্রিয়া। যেমন একটা উদাহরণ আমরা দেখব, এটা খুব সহজ একটা উদাহরণ আমরা পড়েছি। এটা হচ্ছে একটা জটিল বিক্রিয়ার উদাহরণ। এটা দুটো ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপটা হচ্ছে স্টেপ 1 হচ্ছে এরকম, স্টেপ 2টা হচ্ছে NOCl2 যেটা উৎপন্ন হয়েছিল স্টেপ 1-এ, সেটা আর একটা নাইট্রিক অক্সাইডের সাথে বিক্রিয়া করে টোটাল বিক্রিয়াটা হয়ে গেল এরকম। দেখো, ফার্স্ট ধাপে একটা জিনিস তৈরি হয়েছিল NOCl2, সেকেন্ড ধাপে সেই NOCl2টাই নাইট্রিক অক্সাইডের সাথে বিক্রিয়া করে টোয়াইস NOCl তৈরি করলো। কিন্তু এই টোটাল বিক্রিয়াতে এই NOCl2টার আর কোনো অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা বিক্রিয়ার মাঝখানে উৎপন্ন হয়েছিল এবং উৎপন্ন হওয়ার পর অন্য কোনো ধাপে সেইটা আবার অংশগ্রহণ করে সেটা আসলে যে টোটাল যে সমিত সমীকরণ যেটা, সেখানে তার উপস্থিতি কোথাও প্রমাণ হচ্ছে না, কিন্তু সে বিক্রিয়ার মাঝে উৎপন্ন হয়েছিল এবং অন্য একটা স্টেপে আবার সে বিক্রিয়া করে গেছে। এই যে জিনিসগুলো কোনো একটা জটিল বিক্রিয়ায় কোনো একটা ধাপে উৎপন্ন হওয়ার পর আবার অন্য কোনো একটা ধাপে সে অন্য কোনো একটা অণুর সাথে বিক্রিয়া করে যায় এবং সমিত সমীকরণে যার কোনো অস্তিত্ব থাকে না, সেই সকল বস্তুগুলোকে আমরা বলি ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তী পদার্থ। ইন্টারমিডিয়েট কি? ইন্টারমিডিয়েট হচ্ছে সেই সকল বিক্রিয়ক বা সেই সকল রাসায়নিক পদার্থ যারা একাধিক ধাপ সম্পন্ন বিক্রিয়ায় কোনো একটা ধাপে উৎপন্ন হয়ে অপর কোনো একটা ধাপে অন্য কারোর সাথে বিক্রিয়া করে গিয়ে টোটাল যে সমিত সমীকরণ যে বিক্রিয়াটার পাওয়া যাচ্ছে সেখানে তার কোনো উপস্থিতি পাওয়া যাচ্ছে না, সেই ধরনের পদার্থগুলোকে আমরা বলছি ইন্টারমিডিয়েট। এইবার যে কোনো জটিল বিক্রিয়া দেখো, যে কোনো জটিল বিক্রিয়া তাহলে একাধিক স্টেপ হয়। আমি একটা যেটা দেখলাম ছোট একটা, সেটা দুটো মাত্র স্টেপ হয়েছে। যে কোনো জটিল বিক্রিয়ায় যে একাধিক স্টেপগুলো হচ্ছে এইগুলো কিন্তু নিজেরা এক একটা মৌলিক বিক্রিয়া, মানে একাধিক মৌলিক বিক্রিয়া পরস্পরের সাথে জুড়ে গিয়ে যখন একটা বিক্রিয়া হচ্ছে তখন সেটা একটা জটিল বিক্রিয়া উৎপন্ন করছে। তাহলে এই হচ্ছে মৌলিক বিক্রিয়া জটিল বিক্রিয়ার মধ্যে পার্থক্য। এবার যেটা আমাদের দেখতে হবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা পার্থক্য, সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম আর আণবিকতা। খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্য, এটা পরীক্ষায় মাঝে মাঝেই আসে, বারবার আসে, যে ক্রম আর আণবিকতা মানে অর্ডার আর মলিকুলারিটির মধ্যে কি পার্থক্য। খুব ইম্পর্টেন্ট জিনিস, দুখানা পার্থক্য পরীক্ষায় লিখতে দেয়। প্রথম হচ্ছে ক্রমের আর মলিকুলারিটির দুজনেরই প্রথম যে পার্থক্যটা বলতে হয় সেটা হচ্ছে তাদের সংজ্ঞা। ক্রমের সংজ্ঞা আমি বলেছি, মলিকুলারিটির সংজ্ঞা আমি বলেছি, সংজ্ঞাগুলো হচ্ছে তাদের পার্থক্য। ক্রমের সংজ্ঞাটা কি? ক্রমের সংজ্ঞাটা হচ্ছে যে
কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে কোনো একটা বিক্রিয়ার ক্রম হলো সেই পরীক্ষালব্ধ বিক্রিয়ার হ্রাস সমীকরণে বিক্রিয়কের গারত্বের ঘাত হলো সেই বিক্রিয়কের সাপেক্ষে ওই বিক্রিয়াটির ক্রম, এবং সকল বিক্রিয়কের গারত্বের ঘাতগুলোর সমষ্টি হচ্ছে বিক্রিয়াটির সামগ্রিক ক্রম। আর আণবিকতা আমি বললাম যে কোনো একটা বিক্রিয়া সংঘটিত হতে গেলে সর্বনিম্ন যত সংখ্যক অণু, পরমাণু বা আয়নের প্রয়োজন হয় সেই সংখ্যাটাই হচ্ছে ওই বিক্রিয়ার আণবিকতা। তাহলে দুজনের সংজ্ঞাটা হচ্ছে একটা পার্থক্য। 2 নম্বর পার্থক্য, বিক্রিয়ার ক্রম হচ্ছে একটা পরীক্ষালব্ধ রাশি, মানে অঙ্ক করে এটা বার করা যাবে না, এটা পরীক্ষার মাধ্যমে, টেস্টিংয়ের মাধ্যমে বুঝতে হবে যে একটা বিক্রিয়ার ক্রম কি হতে পারে। কিন্তু আণবিকতা হচ্ছে একটা তাত্ত্বিক রাশি, এটা অঙ্ক করে বার করা সম্ভব, মানে ইকুয়েশন দেখে হিসাব করে বার করা সম্ভব যে একটা বিক্রিয়ার আণবিকতা কি কত হতে পারে। কিন্তু বিক্রিয়ার ক্রম একটা পরীক্ষালব্ধ রাশি। বিক্রিয়ার ক্রম পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, শূন্য হতে পারে, কিন্তু আণবিকতা সবসময় পূর্ণ সংখ্যা হবে। বিক্রিয়ার ক্রম পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, শূন্য হতে পারে, কিন্তু আণবিকতা সবসময় পূর্ণ সংখ্যা হবে। বিক্রিয়ার ক্রম কিন্তু চাপ, উষ্ণতা, গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্ব এগুলোর উপর নির্ভর করে। বিক্রিয়ার ক্রম চাপ, উষ্ণতা, গাঢ়ত্ব এগুলোর উপর নির্ভর করে। কিন্তু বিক্রিয়ার আণবিকতা কিন্তু কখনোই সবসময় নির্দিষ্ট, কখনোই পরিবর্তন হয় না। তাহলে বিক্রিয়ার ক্রম হচ্ছে চাপ, উষ্ণতা আর গাঢ়ত্বের উপর নির্ভর করে। এগুলো চেঞ্জ করলে বিক্রিয়ার ক্রম চেঞ্জ হয়ে যাবে, কিন্তু বিক্রিয়ার আণবিকতা সবসময় নির্দিষ্ট, কখনোই পরিবর্তন হয় না। তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্থক্য, পরীক্ষায় দুটো অন্তত লিখতে দেয়। যে ক্রম আর আণবিকতার প্রথম পার্থক্য হচ্ছে দুজনের সংজ্ঞা, দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে ক্রম একটা পরীক্ষালব্ধ রাশি, আণবিকতা একটা তাত্ত্বিক রাশি। ক্রম হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ অথবা শূন্য সব হতে পারে, আণবিকতা কেবলমাত্র পূর্ণ সংখ্যা হবে। আর বিক্রিয়ার ক্রম হচ্ছে চাপ, উষ্ণতা, গাঢ়ত্বের উপর নির্ভর করে, এগুলো পরিবর্তন হলে বিক্রিয়ার ক্রম পরিবর্তন হয়ে যায়। কিন্তু বিক্রিয়ার আণবিকতা কখনোই পরিবর্তন হবে না, বিক্রিয়ার আণবিকতা সবসময় অপরিবর্তিত থাকে।